আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা পোস্ট শেয়ার দিয়েছিলাম এই বইয়ের ব্যাপারে যে বইটা বেশ ভালো। এখন আজকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বইটা আসলে কেন ভালো। এখানে দেখেন, এখানে প্রায় 25টা কেস স্টাডি আছে। তো এর মধ্যে প্রথম কেসটা নিয়ে একটু বলতে চাই। এখানে প্রথমে দেখেন যে একটা সিনারিও আছে, এ 19-year-old উইথ অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিং। এখানে একটু এই অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিং, এই 19-year-old মেয়ে ক্যাথরিন, 19-year-old student who is usually fit and well, is admitted to the accident and emergency department with a 2-day history of abdominal pain, vomiting and feeling generally unwell. হ্যাঁ, 2 দিনের হিস্ট্রি, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং অ্যান্ড ফিলিং জেনারেলি আনওয়েল। এবং she has lost 5 kg in weight over the past 3 weeks for no clear reason. There is no significant past medical history of note except for the 3 episodes of urinary tract infection over the past 6 months. তাহলে 19 বছর বয়সের একজন ফিমেল অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে 2 দিনের অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং এবং জেনারেলি আনওয়েল নিয়ে। এখন তার হচ্ছে আরেকটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে পাস্ট 3 উইকসে তাই শি হ্যাজ লস্ট 5 কেজি। ওকে, অ্যান্ড আরেকটা এমনি কোনো পাস্ট সিগনিফিকেন্ট কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি নাই তার, শুধু 3 এপিসোডস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পাস্ট 6 মান্থে 3বার ইউটিআই হয়েছে। ঠিক আছে, ইউটিআই 3বার। ঠিক আছে, এখন দেখেন এই যে অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিং, তাহলে আমরা প্রথমে হচ্ছে কি পেপটিক আলসার ডিজিজের দিকে হচ্ছে মানে কি বলে অ্যাকিউট অ্যাবডোমেন আমাদের মাথায় আসবে, তাই না? অ্যাকিউট অ্যাবডোমেন, তাহলে আমি যদি হচ্ছে আঁকি, আমাদের মাথায় আসবে অ্যাকিউট অ্যাবডোমেন। হ্যাঁ, অ্যাকিউট অ্যাবডোমেন, তাহলে পেপটিক আলসার ডিজিজ, তারপরে এখানে হচ্ছে কোলেসিস্টাইটিস অ্যান্ড গলস্টোন, আর এখানে হলো প্যানক্রিয়াটাইটিস। এরপরে আছে অ্যাপেন্ডিসাইটিস, এরপরে একটোপিক প্রেগন্যান্সি, এরপরে আমি যদি এখানে ইয়ে করি রেনাল ক্যালকুলাই, পাইলোনেফ্রাইটিস, তারপরে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। হ্যাঁ, তাহলে এলো পেপটিক আলসার ডিজিজ, এখানে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, কোলেসিস্টাইটিস। হ্যাঁ, এগুলো হচ্ছে রেনাল স্টোন অ্যান্ড পাইলোনেফ্রাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, অ্যাপেন্ডিসাইটিস, আর হচ্ছে একটোপিক প্রেগনেন্সি, যেহেতু ফিমেল আমাদের এটা রাখতে হলো। এছাড়া আরও কিছু অ্যাবডোমিনাল কন্ডিশন আছে যেখানে হচ্ছে যে পেইন হয় কিন্তু ভমিটিং আসলে কম। সেইগুলোর মধ্যে আছে ডিসমেনোরিয়া, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ইন্ট্রাঅ্যাবডোমিনাল আর্টারিয়াল ভেনাস থ্রম্বোসিস। এটা যদি দেখি, এই ডিসমেনোরিয়া, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি এটাকে ইয়ে করি, আর এখানে হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আর এইখানে ধরলাম ইন্ট্রা অ্যাবডোমিনাল আর্টারিয়াল যে অ্যানিউরিজম, অ্যাবডোমিনাল অ্যাওর্টাল অ্যানিউরিজম, মানে ট্রিপল এ, আর হচ্ছে ভেনাস থ্রম্বোসিস যদি চিন্তা করি। হ্যাঁ, এই গেল। তাহলে ডিসমেনোরিয়া, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম অ্যান্ড ভেনাস থ্রম্বোসিস। ওকে, মানে রাপচার্ড অ্যাওর্টিক অ্যানিউরিজম। এখন এই যে অ্যাবডোমিনাল কজগুলোর বাইরেও কিছু এন্ডোক্রাইন কজ আছে যেগুলো হচ্ছে অ্যাবডোমিনাল পেইন করতে পারে এবং ভমিটিং করতে পারে। তার মধ্যে হচ্ছে কিছু হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাস কমপ্লিকেটেড বাই ডায়াবেটিক কিটোএসিডোসিস, diabetes mellitus complicated by diabetic ketoacidosis, hypoadrenalism, that is Addison's disease, and hypercalcemia. তাহলে ডিকে, অ্যাডিসন্স ডিজিজ,
hypercalcemia. ঠিক আছে, ডিকে অ্যাডিশনস ডিজিজ হাইপারক্যালসিমিয়া, ডিকে অ্যাডিশনস ডিজিজ হাইপারক্যালসিমিয়া। এগুলো হচ্ছে এন্ডোক্রাইন কজ ফর অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিং। এখন ওর কাছ থেকে আমরা হিস্ট্রি পেয়েছিলাম যে অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিংয়ের সাথে আরেকটা হিস্ট্রি ছিল যে 5 কেজি ওয়েট লস আর হলো 3 এপিসোডস মানে রিকারেন্ট ইউটিআই। হ্যাঁ, এই 3টা হিস্ট্রি। এখন এই অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিংয়ের মধ্যে কোনটা হচ্ছে ওয়েট লস করে? এর মধ্যে একটা আছে যে আমরা এমনিতে ক্রনিক ইনফেকশনের মধ্যে জানি যে ওয়েট লস হয়, ম্যালিগন্যান্সি, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারথাইরয়েডিজম, ম্যালনিউট্রিশন, ডিজেনারেটিভ নিউরোলজিক্যাল অ্যান্ড মাস্কুলার ডিজিজ। তাহলে এখানে একটা কজের মধ্যে এই যে ডায়াবেটিস মেলাইটাসে ওয়েট লস হয়, এটার সাথে আমরা একটা কমন পেলাম। এছাড়া ক্রনিক কোনো ইনফ্লামেটরি ইনফেকশন বা ইনফ্লামেটরি কন্ডিশন মনেও হচ্ছে, তারপরে হচ্ছে এই যে এইচআইভি এইডস, ম্যালিগন্যান্সি, তারপরে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারথাইরয়েডিজম, ম্যালনিউট্রিশন, ডিজেনারেটিভ নিউরোলজিক্যাল কন্ডিশনে ওয়েট লস হয়। এখন শুধু ওয়েট লস আর অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিং দিয়ে এই ডায়াগনোসিসটাকে ন্যারো করা যাচ্ছে না যে আসলে মানে ডায়াগনোসিসটা কী। তো এই জন্য আমাদের যে অ্যাবডোমিনাল পেইন যেটা আছে সেটাকে একটু হচ্ছে অ্যাবডোমিনাল পেইন সম্পর্কে আমাদের হচ্ছে জানতে হবে আর একটু বিস্তারিত, এবং ভমিটিং সম্পর্কেও আমাদের জানতে হবে। তো যে কোনো সিমটম আমরা হচ্ছে যে হচ্ছে হিস্ট্রি নেই, হচ্ছে অনসেট ডিউরেশন, প্রোগ্রেশন, অ্যাস অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর এবং অ্যাসোসিয়েশন জানতে চাই। এবং পেইনের ক্ষেত্রে আমরা যে সাইট কোথায় ছিল, অনসেটটা কীভাবে, ক্যারেক্টার, রেডিয়েশন, তারপরে হচ্ছে কোনো অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর, টাইমিং এবং সিভিয়ারিটি সম্পর্কে জানতে চাই। তো এই কোশ্চেনগুলো এখানে আছে যে এটা কি মানে এই পেইন অ্যান্ড ভমিটিং কি এটা মানে রিসেন্টলি নাকি এর আগেও হয়েছে, মানে আমরা হচ্ছে অ্যাকিউট থেকে ক্রনিক নাকি সাব অ্যাকিউট এটা আলাদা করার চেষ্টা করছি। এটা সাডেন ওর গ্র্যাজুয়াল অনসেট। হ্যাঁ, সাডেন অনসেটগুলো সাধারণত হচ্ছে কোনো অ্যাকিউট কন্ডিশন, তারপরে কোনো ভাস্কুলার অরিজিন, এগুলো হচ্ছে সাডেন অনসেট হয়। তো পেইন হচ্ছে কতটুকু সিভিয়ারিটির দিক থেকে আমরা কিছু জিনিস যেমন হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেইন অনেক সিভিয়ার হয়। আচ্ছা, পেনের লোকেশন দেখে আমরা পেনের আইডিয়া করতে পারি। ডাজ এনিথিং রিলিভ দ্য পেইন, হ্যাজ এ নিউ ট্রিটমেন্ট বিন ইন্ট্রোডিউস রিসেন্টলি। তো রিলিভ দ্য পেইন আমরা যেমন কোনো সার্টেন পোস্টার, যেমন হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিসে হচ্ছে মোহামেডান প্রেয়ার পজিশনে বসলে হচ্ছে তার হচ্ছে একটু ব্যথাটা কম হয়, এইরকম আর কি। সো অন ফার্দার কোশ্চেনিং, তো এই কোশ্চেন হিস্ট্রি নেওয়ার পরে আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে গ্র্যাজুয়াল ইন অনসেট ওভার 4 to 6 আওয়ার্স, এবং পেইনটা কি ক্র্যাম্প লাইক, এবং সিভিয়ারিটি বলা হচ্ছে 2/10 or 4/10। তার মানে অত সিভিয়ার না, মোটামুটি আর কি সিভিয়ার একটা পেইন। তার নশিয়া ভমিটিং আগে, প্রিসিডেড দ্য অ্যাবডোমিনাল পেইন বাই 6 আওয়ার্স। তা আগে নশিয়া ভমিটিং, পরে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন ছিল। এবং তার একটা ড্রাগ হিস্ট্রি আমরা নিলাম। ড্রাগ হিস্ট্রির মধ্যে হচ্ছে ওসিপি ফর 18 মান্থ এবং লাস্ট উইথড্রয়াল ব্লিড 1 উইক এগো। এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝলাম, এই অ্যানালাইসিসটা এই বইয়ের মধ্যে দেখেন কীভাবে আছে যে দ্য গ্র্যাজুয়াল অনসেট এটা এবং লো সিভিয়ারিটি, এটা দিয়ে বুঝলাম যে মানে সার্জিক্যাল কজ, এই যে অ্যাকিউট অ্যাবডোমেনের যে কজগুলো এগুলো আনলাইকলি, বাট do not fully rule it out. Okay, এটা আমাদের মাথায় রাখতে হবে, বাট আনলাইকলি। ফর এক্সাম্পল, appendicitis may initially present with gradual and cramp-like abdominal pain, but it should be noted that in some cases of acute abdomen, the symptoms may be relatively mild, and this can be seen in older patients or in individuals who are on steroid treatment. The combination of OCP use and recent normal withdrawal bleeding, এটা দেখে আমরা কি বুঝতে পারলাম, rules out dysmenorrhea and ectopic pregnancy.
ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমার হলো যে এই যে গ্র্যাজুয়াল অনসেট এবং লো সিভিয়ারিটির কারণে আমার এই অ্যাকিউট অ্যাবডোমেনটা আনলাইকলি হয়ে গেল, এবং এই একটোপিক প্রেগনেন্সি, ডিসমেনোরিয়া, ওসিপি ইউজের হিস্ট্রি এবং উইথড্রয়াল ব্লিডিংয়ের হিস্ট্রি আছে, সেটা দিয়ে আমার ডিসমেনোরিয়া এবং একটোপিক প্রেগনেন্সি রুল আউট করলাম। এখন আমি এক্সামিনেশনে যাব, কিন্তু তার আগে হচ্ছে আরও কিছু ফার্দার কোশ্চেনিং। সেটা হলো যে তার পলিউরিয়া ছিল 15 times a day, নকচুরিয়া per 6 times night for 2 weeks prior to the current presentation। এই তো এই জায়গায় হচ্ছে আপনার একটা ক্লু পাওয়া গেল। এবং মানে এটা কি রিভিউ অফ দ্য সিস্টেম, মানে আমরা সিস্টেম রিভিউ করি, সিস্টেম ধরে ধরে। যখন হচ্ছে আমার হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, পাস্ট মেডিকেল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো নেওয়া হয়ে যায়, তারপরে সোশ্যাল হিস্ট্রি, তখন হচ্ছে আমরা সিস্টেমিক রিভিউ করি। এখন সিস্টেমিক রিভিউর মধ্যে আছে যে একেবারে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কিছু লিডিং কোশ্চেন, যে তার হেয়ার ফল আছে কি না, হেডেক আছে কি না, তারপরে হচ্ছে লস অফ কনসিয়াসনেস আছে কি না, কোনো হিস্ট্রি অফ সিজার আছে কি না, প্রবলেম উইথ দ্য ভিশন আছে কি না, টিয়ারিং অফ দ্য আই, any redness of the eye, any nasal congestion, any oral ulcer, any history of nausea, vomiting, any lumps and bumps in any part of the body, any swelling in any part of the body, and chest pain, palpitation, or any history of the leg swelling, or any history of the cough, sputum, any shortness of breath, any abdominal pain, any something like that, any pins and needles in your legs and hands, and how is your mood, any heat intolerance, or cold intolerance, something like the systemic review আমাদের হচ্ছে আমরা করি। তো আর হচ্ছে সোশ্যাল হিস্ট্রির মধ্যে আমরা সাধারণত তার ম্যারিটাল স্ট্যাটাস, তার অকুপেশন, তার হাউজিং, তার কীরকম বাড়িতে থাকে, কার সাথে থাকে, তার স্মোকিং, অ্যালকোহল, আইভি ড্রাগ ইউজার, তারপরে হচ্ছে তার হচ্ছে যদি রিলিভেন্ট হয় তাহলে যে তার কোনো সেক্সুয়াল হিস্ট্রি, এইসব মানে আমরা নেই যে তো এখন এই যে আমরা হিস্ট্রি পেলাম, পলিউরিয়া, নক্সিউরিয়া 6 times per night, পলিউরিয়া আপ টু 15 times per day, এইটা এখন এই যে ফ্যামিলি হিস্ট্রিতে আছে দেখেন, পার্নিশিয়াস অ্যানিমিয়া অ্যান্ড হাইপোথাইরয়েডিজম ইন হার মাদার। মানে কি, মানে হচ্ছে যেগুলো কি অটো ইমিউন ডিজিজ। তাইলে এখন দেখেন, ডাজ দিস হেল্প উইথ দ্য ডায়াগনোসিস? পলিউরিয়া ক্যান বি সেকেন্ডারি টু নাম্বার অফ কজেস। হ্যাঁ, পলিউরিয়া আমরা সাধারণত কি চিন্তা করি, পলিউরিয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে ডিএম, ডিআই, হাইপারক্যালসিমিয়া, সাইকোজেনিক। হ্যাঁ, এই কয়েকটা কজ চিন্তা করি, মানে ডিএম, ডিআই, হাইপারক্যালসিমিয়া, সাইকোজেনিক, মানে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, হাইপারক্যালসিমিয়া ডিউ টু এনি কজ, সাইকিয়াট্রিক। হ্যাঁ, এখন আর দেখেন এখানে আছে যে পার্নিশিয়াস অ্যানিমিয়া এবং হাইপোথাইরয়েডিজম, এগুলা কি, এগুলো হচ্ছে অটো ইমিউন ডিজিজ। ঠিক আছে, এগুলো হচ্ছে অটো ইমিউন ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি আছে। In this case, a urinary tract infection may have caused the abdominal pain and polyuria, which is associated with this urea. Only small amount of urine passed on each occasion. দেখেন, ইউটিআইয়ের একটা হিস্ট্রি ছিল। ইউটিআই হলে কি হয়, আমাদের হচ্ছে ইউরিনের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, ডিস ইউরিয়া থাকে, সেক্ষেত্রে সেটা হইতে পারে, কিন্তু
তারপরেও আমাদের মাথায় থাকতে হবে যে এই যে দুই অটো ইমিউন ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি আছে, সাথে হচ্ছে পলিইউরিয়া আছে, এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। তাহলে এই যে এখানে পলিইউরিয়ার কজ দেখা হয়েছে হাইপার ক্যালসিমিয়া, সিকেডি, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলাইটাস, আর হচ্ছে ইউজ অফ ড্রাগস লিথিয়াম ডেমিক্লোসাইকিন। এটা আসলে ডায়াবেটিস ইনসিপিডাস, মানে ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মানে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। ওই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসেরই কজ হচ্ছে লিথিয়াম আর হচ্ছে ডেমিক্লোসাইক্লিন। এটা আমরা কিন্তু এই ডেমিক্লোসাইক্লিনটা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি, সিয়ার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু মানে এই ডেমিক্লোসাইক্লিনটা দিই। তাহলে এই যে ডিআই হাইপারক্যালসিমিয়া সাইকোজেনিক, কিন্তু এখানে সাইকোজেনিক লেস লাইকলি, কারণ তার অলরেডি কিছু পজিটিভ জিনিস আমরা পাচ্ছি। তারপর দেখা যাক সামনে কি হয়। ইন দিস পেশেন্ট হাইপারক্যালসিমিয়া ক্যান ইনডিড কজ, এখন দেখেন এই যে এটা কি হাইপারক্যালসিমিয়া চিন্তা করতেছি, হ্যাঁ এখন আমার হাতে কি অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, পলিইউরিয়া, ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি আছে কি ইউটিআই, আর তার ফ্যামিলি হিস্ট্রিতে অটো ইমিউন ডিজিজের হিস্ট্রি আছে। এখন আমি মানে কোশ্চেন করতেছি নিজেকে যে হাইপারক্যালসিমিয়া কি অ্যাবডোমিনাল পেইন আর পলিইউরিয়া করতে পারে? হ্যাঁ করতে পারে, কিন্তু একটা পেশেন্ট হচ্ছে ইয়াং ফিমেল, তো হাইপারক্যালসিমিয়া সাধারণত কিসে হয়, মানে হাইপারক্যালসিমিয়ার কজ কী হতে পারে? হাইপারক্যালসিমিয়া অফ ম্যালিগন্যান্সি, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি ইয়াং পার্সনদের ক্ষেত্রে কম, বাট এটা আমাদের মাথায় রাখতে হবে। সিকেডির কোনো মানে ক্রনিক রেনাল ডিজিজ এই পেশেন্ট গ্রুপের জন্য একটু আনলাইকলি, তারপরেও হচ্ছে যে তার যেহেতু রিকারেন্ট ইউটিএর একটা হিস্ট্রি আছে, সেজন্য আমাদের সিকেডি মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে ডায়াবেটিস ইনসিপিডাস তো পলিইউরিয়ার কজ, কিন্তু অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং আনলাইকলি। এরপরে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে কি আছে? টাইপ 1, টাইপ 2। এখন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসটার মধ্যে দেখেন কী হয়, শুরুতেই সে প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, যে ডিকে প্রেজেন্ট করতে পারে শুরুতেই, তার হয়তো আগে থেকে ডায়াবেটিস আছে সে জানে না, কিন্তু শুরুতেই সে ডিকে নিয়ে আসতে পারে, এইটা মানে কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে আবার কি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসটা কি একটা অটো ইমিউন ডিজিজ। সো মানে এইখানে আমাদের কাছে মনে হচ্ছে যে উই হ্যাভ ফাউন্ড দ্য কালপ্রিট নাকি। যাই হোক, এখন দেখেন ডায়াবেটিস মেলাইটাসের যে ডিকে হলে কি হতে পারে? নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, তারপরে এইটা নিয়ে প্রেজেন্ট করবে, এবং এর আগে কিছুদিন হচ্ছে পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস থাকতে পারে। এবং ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য অটো ইমিউনিটি ফার্দার সাপোর্টস দ্য ডায়াগনোসিস। তো কী মনে হচ্ছে যে আমরা কালপ্রিটটাকে মানে আইডেন্টিফাই করতে পারছি এখন, কিন্তু আমরা এখন মানে এখন দেখেন এখানকার মজাটা মনে হবে যে আপনি সত্যি হচ্ছে একটা পেশেন্ট নিয়ে মানে ডিল করছেন। আমরা ওয়ার্ডে যেভাবে পেশেন্ট দেখি, এই বইটা পড়লে মানে ওই ফিলিংসটা আসে, যে জাস্ট শুধু মুখস্থ পড়া না, যে হ্যাঁ ডায়াবেটিস মেলাইটাসের ক্রাইটেরিয়া এটা পড়লাম, ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2, টাইপ 1 অনেক সময় ডিকে নিয়ে প্রেজেন্ট করতে পারে, এরকম মুখস্থ না। তাহলে দেখেন এরপরে কি হলো, ক্যাথরিনে হচ্ছে কন্ডিশন আরও খারাপ হয়ে গেল, বিকাম স্লাইটলি কনফিউজড with a drop in her Glasgow Coma scale from 15/15 to 13/15. On examination, she is tired, dehydrated, tachycardia 112 beats per minute, temperature 36.6 degree, blood pressure কত, তার কি আছে? postural drop আছে, respiratory rate এত, otherwise normal chest examination. Cardiac auscultation is normal and abdominal palpation reveals minimal generalized tenderness with no rigidity and rebound tenderness.
তো হচ্ছে কি কনফিউজড হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে। এবং তারপরে আমরা তার হচ্ছে যে ভাইটালসগুলো চেক করলাম, ভাইটালসগুলোর মধ্যে একটা পজিটিভ ফাইন্ডিংস পেলাম, সেটা হচ্ছে যে তার পশ্চারাল ড্রপ আছে, আর হচ্ছে আর সব কিছু হচ্ছে নর্মাল। তার চেস্ট এক্সামিনেশন, কার্ডিয়াক স্ক্যালটেশন, অ্যাবডোমিনাল পালপিটেশন সব হচ্ছে নর্মাল। এখন দেখেন যে তাইলে ক্যাথরিন হচ্ছে ক্লিনিক্যালি কী ছিল, ডিহাইড্রেটেড ছিল, ট্যাকিকার্ডিয়া, পশ্চারাল ড্রপ ইন ব্লাড প্রেশার। হ্যাঁ, এখানে এই যে ট্যাকিকার্ডিয়াটা মিস করেছি, ট্যাকিকার্ডিয়া আছে, ব্লাড প্রেশার হচ্ছে ব্লাড প্রেশার এখনও হচ্ছে মানে শকে যায় নাই, বাট ইট ইজ ডিক্রিজিং, আর পশ্চারাল ড্রপ, তার মানে ইট ইজ ইন্ডিকেটিং ফ্লুইড লস। The tachypnea is a matter of concern, 32 matter of concern and due to primary, এই ট্যাকিপনিয়া কী কারণে হতে পারে, প্রাইমারি লাং দেখেন ট্যাকিপনিয়ার ক্ষেত্রে আমরা কি চিন্তা করি, কোনো চেস্ট ইনফেকশন থাকতে পারে, পালমোনারি এম্বোলিজম থাকতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিসের কারণে ট্যাকিপনিয়া হতে পারে। এখন এই ঘটনা ঘটার আগে আমরা একটু মোটামুটি ন্যারো ডাউন করছিলাম যে হাইপার ক্যালসিমিয়া এবং ডায়াবেটিস মেলাইটাস, এই দুইটা জিনিস, ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন ডিকে, এই দুইটা জিনিস আমরা হচ্ছে ন্যারো ডাউন করছিলাম। এখন যখন তার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন হচ্ছে এরকম পশ্চারাল ড্রপ হচ্ছে, সে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, এটাকে আমরা ডিহাইড্রেশনের জন্য ধরে নিলাম, এবং ট্যাকিপনিয়াটা এখন আমাদেরকে রোল আউট করতে হবে। কিন্তু দেখেন চেস্ট এক্সামিনেশন কিন্তু আমার হচ্ছে নর্মাল। চেস্ট ইনফেকশন হইলে আমরা তো মানে হচ্ছে ফিভার থাকতো, এখানে টেম্পারেচার নর্মাল আছে, তার ফিভার থাকতো, চেস্ট এক্সামিনেশন এবং ফাইন্ডিংস আমরা কিছু পেতাম। তো পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রেও যে ওসিপি একটা রিস্ক ফ্যাক্টর আছে, পালমোনারি এম্বোলিজমের কোনো চেস্ট পেন নেই, অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে। সো এই পালমোনারি এম্বোলিজম আনলাইকলি এখন এই মুহূর্তে, কিন্তু দেখেন তারপরেও মানে আমার কাছে মনে হয় যে পালমোনারি এম্বোলিজম যেহেতু ইয়াং ফিমেল উইথ হিস্ট্রি অফ দ্য ওসিপি, এটাও একটা মানে একটু মাথায় রাখা উচিত। কিন্তু যেহেতু এখানে ক্লিয়ার কাট হিস্ট্রি আছে যে পলিইউরিয়া, তবে পেইন ভমিটিং, মানে এই দিনটা মানে ডিকের দিকে যায়। এখন দেখেন মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। তো মেটাবলিক অ্যাসিডোসিস আমরা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাই অ্যানোয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর হচ্ছে নর্মাল অ্যানোয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানোয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে আমরা কজগুলা কি, হাই অ্যানোয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস যে হাগমা, হাই অ্যানোয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এগুলোর কজ কি, কুসমাউল দিয়ে অনেকে মনে রাখে, অনেকে হচ্ছে আবার কেউ কেউ হচ্ছে আরেকটা নিমোনিক ইউজ করে, সেটা হচ্ছে মাট পাইলস। আচ্ছা, কুসমাল মানে হচ্ছে কিটোঅ্যাসিডোসিস, ইউরেমিয়া মানে সিকেডি, তারপরে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড স্টারভেশন, এরপরে আচ্ছা যাই হোক আমার এই মুহূর্তে হচ্ছে সরি এই মুহূর্তে মনে পড়ছে না। তো ইউ দিয়ে আবার হচ্ছে ইউরেমিয়া, এলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। এই গেল মেটাবলিক অ্যাসিডোসিসে, কিন্তু মানে আচ্ছা এই ইয়াটা হতে পারে যে কি বলে যে ট্যাকিপনিয়া হতে পারে। এখন অ্যাবডোমিনাল এক্সামিনেশনে মিনিমাল জেনারেলাইজড টেন্ডারনেস উইথ পাওয়া গেছে, উইথ নো রিজিডিটি গার্ডিং অর রিবাউন্ডিং, মিনিমাল টেন্ডারনেস পাওয়া গেছে, হুইচ ইজ রিঅ্যাসিওরিং and making a surgical cause of Catherine's abdominal pain less likely. আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস, এই যে এখানে এটা হলো যে ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ, এইটা বলতে চাইছিলাম যে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, এটা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বলি আমরা।
এটাকে ইয়ে করতে পারি কি হাগমা। হাগমাতে এখন এই হাগমার কজ হচ্ছে কুসমাল, কে ফর এটা হাগমার কজ হলো কারণ হচ্ছে কুসমাল ব্রিদিং হয়, কিন্তু এখানে হচ্ছে যে কে ফর কিটো অ্যাসিডোসিস, ইউ ফর ইউরেমিক অ্যাসিডোসিস, এস ফর স্যালিসাইলেট ওভারডোজ, আর এস হচ্ছে স্টারভেশন। স্টারভেশন এম ফর এই যে এটা মেথানল ইনজেকশন। মেথানল ইনজেকশন এই জিনিসটা একটু মাথা থেকে চলে এসেছিল। মেথানল ইনজেকশন। এরপরে হচ্ছে ইউ দিয়ে আবার ইউরেমিয়া, এল দিয়ে ল্যাকটিক অ্যাসিডোসিস। এটাকে মাড পাইলস দিয়েও মনে রেখে আমার মনে হয় যে মাড পাইলসটা হচ্ছে সব অনেক বহুল প্রচলিত নেমোনিক্স আর কি হাই অ্যানোনিন গ্যাপে। মাড পাইলসের মধ্যে এম ফর মেথানল ইনজেকশন, ইউরেমিক অ্যাসিডোসিস, ডিতে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এটা হচ্ছে PRI দিয়ে কি হবে, আর এল দিয়ে হলো ল্যাকটিক অ্যাসিডোসিস, এথিলিন গ্লাইকল, আর হচ্ছে স্যালিসাইলেট। এখানে আবার PRI এর এটা খুঁজে পেলাম না। আচ্ছা যাই হোক, সো এটা যেভাবেই হোক এই কজগুলো মনে রাখলেই হবে যে আমার কুসমাল দিয়ে হোক আর মাইট পালস দিয়ে হোক মোটামুটি মেজর কজগুলো হচ্ছে এগুলা। এখন এটা হলো নর্মাল অ্যানোয়ান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এক্ষেত্রে সব হচ্ছে এ, যেমন ধরেন RTA, তারপরে হচ্ছে ডায়রিয়া, তারপরে ধরেন আমি ইচ্ছা করে ইয়াগুলা হচ্ছে লেটারগুলো এইভাবে লিখতেছি, ফিস্টুলা, তারপরে এডিসন্স ডিজিজ, তারপরে হচ্ছে অ্যাসিটাজল অ্যামাইড, এরকম। হ্যাঁ, তাহলে RTA, ডায়রিয়া, ফিস্টুলা, এডিসন্স ডিজিজ, অ্যাসিটাজল অ্যামাইড, সব এ। হ্যাঁ, এই যে RTA, ডায়রিয়া, ফিস্টুলা, এডিসন্স ডিজিজ, অ্যাসিটাজল অ্যামাইড। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো এখন টেস্ট করব। কি টেস্ট করব এটা কিন্তু মোস্ট লাইকলি ডায়াগনোসিস আমাদের কোনটা ছিল? মোস্ট লাইকলি ডায়াগনোসিস ছিল অন দ্য বেস অফ দ্য হিস্ট্রি হচ্ছে DKA। তো ডিকে এর মধ্যে আমাদের হচ্ছে ডিকেতে কি থাকে? ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এই নামটাই যদি চিন্তা করি তাইলে ডায়াবেটিক রেইজড প্লাজমা গ্লুকোজ, কিটো অ্যাসিডোসিস, কিটোতে ইনক্রিজ কিটোন প্রোডাকশন, অ্যাসিডোসিস এখান থেকে কি মেটাবলিক অ্যাসিডোসিস, এবং সাথে কি নিয়ে থাকে এবং এ থেকে সে রকমের একটা ডিহাইড্রেশন নিয়ে আসে, বেশ ভালো ডিহাইড্রেশন নিয়ে আসে। হ্যাঁ, সো এখন এই জন্য আমরা এই ডায়াবেটিক কিটোসিডোসিস কনফার্ম করতে হলে তার ডায়াবেটিস আছে কিনা, তার কিটোন প্রোডাকশন বাড়ছে কিনা, এবং তার অ্যাসিডোসিস আছে কিনা, এটা চিন্তা করতে হবে। তো আমরা সাধারণত এবিজি করি, কিন্তু এবিজি আসলে বলা হয় যে এখানে আসলে আমরা হচ্ছে ভেনাস ব্লাডের পিএইচ এবং বাইকার্বনেট দিই এটা এনাফ। হ্যাঁ, ভিবিজি করতে হবে, কারণ এবিজি হচ্ছে আসলে অনেক সময় আননেসেসারিলি ইয়ে হয়ে যায়, আননেসেসারি হয়, আর্টেরিয়াল ব্লাড কালেক্ট করা ওটাও সবসময় পসিবল হয় না এবং ডিলে হয়। তো এই ডিলেটা না করে ভেনাস বাইকার্বনেটের পিএইচ দেখলে আমরা দেখব কি যে বাইকার্বনেট অনেক ফল, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে কি বাইকার্বনেট ফল করবে, বাইকার্বনেট ফল করে, এবং বাইকার্বনেট ফল করার জন্য রেসপিরেটরি কম্পেনসেশনের জন্য কি হয় যে সে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করে দিতে চায়, হাইপার ভেন্টিলেশন হয় এবং রেসপিরেটরি অ্যালকালোসিস হয়।
এই আরেকটা হচ্ছে যে প্লাজমা গ্লুকোজ দেখার জন্য তো আমরা মানে প্রথমে ক্যাপিলারি গ্লুকোজ দেখতে পারি, কিন্তু প্লাজমা গ্লুকোজটা অবশ্যই আমাদের দেখতে হবে। আর কিটোন প্রোডাকশনের জন্য হচ্ছে আলাদা হচ্ছে ব্লাড টেস্ট করতে পারি, ইউরিনে কিটোন বডি আছে কিনা ডিপস্টিক দিয়ে দেখতে পারি, ঠিক আছে, সেগুলো দেখতে পারি। আচ্ছা, ইউরিয়া ইলেকট্রোলাইট, ইউরিয়া লেভেল আমাদের কিভাবে হেল্প করে? সাধারণত হাই থাকে, ডিহাইড্রেশনে হচ্ছে হাই থাকে, কিন্তু যদি মানে পেশেন্ট হচ্ছে অনেক বেশি ম্যালনারিশড না হয়, তাহলে ইউরিয়া লেভেলটা আমাদেরকে গাইড করে যে ডিহাইড্রেশন হচ্ছে। তো ইন অ্যাডিশন টু ডিকে স্পেসিফিক টেস্ট, আদার ব্লাড টেস্ট আমাদেরকে করতে হবে। ডিকের মানে কজ কি? ডিকের কজ হচ্ছে যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, তাহলে সে যদি ইনসুলিনটা মিস করে, তার যদি কমপ্লায়েন্স ভালো না থাকে, সেক্ষেত্রে হতে পারে কোনো ইনফেকশনের জন্য, হতে পারে ইনফার্কশনের জন্য, হতে পারে কি বললাম, ডিকের জন্য কি জন্য হতে পারে? ইনফার্কশন অথবা ইনসুলিন মিসড। ইনসুলিন মিসড মানে যে ইনফেকশন হচ্ছে আর ইনসুলিন মিসড। যদি আগে থেকে ডিকে জানা থাকে, তার ইনসুলিন ট্রিটমেন্ট হিসেবে পায়, কিন্তু সে আসলে ইনসুলিনটা মিস করলো, কমপ্লায়েন্স নেয় ভালো নাই, সেক্ষেত্রে ডিকে হতে পারে। অথবা আর আগে থেকে ডায়াগনোসিস ছিল অথবা ছিল না, ওই এর মধ্যে তার একটা ইনফেকশন হলো, তখন ডিকে, অথবা ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন আকারে ডিকে হতে। তো আমাদের যদি ডিকে সাসপেক্ট করি, সাথে এই কজগুলোও কিন্তু আমাদের হচ্ছে জানা দরকার। আরেকটা আমাদের মাথায় কী ছিল? ক্যালসিয়াম লেভেল। ক্যালসিয়াম লেভেলটাও কিন্তু আমাদের যে একটা হাইপার ক্যালসিয়াম কিনা পলিউরিয়ার কজ হিসেবে। আচ্ছা, তাহলে ফুল ব্লাড কাউন্ট করলে আমরা কি দেখতে পাবো যে এখানে অ্যানিমিয়া আছে কিনা, ইনফেকশন আছে কিনা। হ্যাঁ, ফুল ব্লাড কাউন্ট করলে অ্যানিমিয়া এবং ইনফেকশন, এবং এটা কি ইনফেকশন ইজ ওর্থ বেয়ারিং ইন মাইন্ড দ্যাট ইনফেকশন মে প্রেসিপিটেট ডিকে। আচ্ছা, কালচারে হচ্ছে ডিকে ক্যান বি প্রেসিপিটেড বাই ইনফেকশনে, যে আবার বলা হচ্ছে, সেই জন্য আমরা ইনফেকশনের সোর্স খুঁজবো, যে ইনফেকশনের সোর্স। তারপরে চেস্ট এক্সরে, যেমন হচ্ছে আমরা যে চেস্ট ইনফেকশন ট্যাকিপনিয়া ছিল, চেস্ট ইনফেকশনকে রুল আউট করবো। একটা হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য ট্যাকিপনিয়া, নাকি আবার চেস্ট ইনফেকশন হয়ে কোনো হচ্ছে দিকে হলো, সেটাও হচ্ছে এটা। আর ইসিজি আমরা কি করব? ইনফার্কশনকে রুল আউট করবো। যেমন ডায়াবেটিসে কিন্তু কি হয়? সাইলেন্ট ইনফার্কশন হয়, এই জন্য ইসিজি কিন্তু আমার মাস্ট। এবং যে কোনো মানে শর্টনেস অফ ব্রেথে, তারপর চেস্ট পেইনে আসলে সবসময় আমাদের ইসিজিটা করে দেখতে হয়। এরপরে একটা অ্যাবডোমিনাল এক্সরে করব। কেন? এটা হচ্ছে যত ধরনের ওই যে অ্যাকিউট অ্যাবডোমেন আছে, যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আর হচ্ছে পারফোরেশন, আর আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাম করেও দেখতে পারি একটা। তো এখন ক্যাথরিনের ব্লাড রিপোর্টে কি আসছে? যে হিমোগ্লোবিন ঠিক আছে, ডাব্লিউবিসি অনেক হাই, এটা হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, প্লাটিলেট লেভেল নর্মাল। ইউরিয়াতে সোডিয়াম স্লাইটলি লো আছে, পটাশিয়াম স্লাইটলি হাই, ইউরিয়া লেভেল হাই, ক্রিয়েটিনিন হাই, বাইকার্বনেট লো, পিএইচ লো, অ্যাসিডোসিস আমাদের নর্মাল পিএইচ 7.35 টু 7.45, বাইকার্বনেট কত? 22 থেকে 28 বা 22 থেকে 26, বাইকার্বনেট 22 থেকে 26 বা 22 থেকে 28 এরকম ধরা হয়। গ্লুকোজ অনেক হাই, অ্যামাইলেজ নর্মাল, রোল আউট দ্য অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, চেস্ট এক্সরে ক্লিয়ার, অ্যাবডোমিনাল এক্সরে নর্মাল। ইউরিন ডিপস্টিকে আমরা কি পাইলাম? কিটোন বডি পাইলাম, গ্লুকোজ পাইলাম, কিন্তু আরবিসি ডাব্লিউবিসি নাইট্রেট নেই, তার মানে রেনাল প্যাথোলজি এখানে আমার এক্সক্লুড হয়ে গেল। এখন এই রেজাল্টটা আমরা আবার একটু বলি যে কীভাবে ইন্টারপ্রেট করবো। এই যে ডাব্লিউবিসি হাই ছিল, তার মানে এটা কি? আন্ডারলাইং ইনফেকশন। However, DKA patient may have very high WBC count without infection, which normalize once DKA is adequately treated.
In some cases infection is difficult to rule out, specific screening আমরা করি এবং আমরা কিন্তু ডিকেতে অ্যান্টিবায়োটিক দিই। ডিকে ট্রিটমেন্ট কি? ডিকের ট্রিটমেন্ট হচ্ছে ডিএম ম্যানেজমেন্ট, মানে যে হাইপারগ্লাইসেমিয়া থাকে সেটার জন্য আমরা ইনসুলিন দিব, তারপরে ফ্লুইড দিব, কে মানে কি পটাশিয়াম দিব, আর এ ফর অ্যান্টিবায়োটিক দিই, তাই না? যদি আমরা সামারি বলতে চাই তাহলে ডিকের ম্যানেজমেন্টে কিন্তু আমরা ডিএম এর ম্যানেজমেন্টের জন্য ইনসুলিন দিই এবং ডিহাইড্রেশনের ম্যানেজমেন্টের জন্য ডি ফর ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের জন্য ফ্লুইড দেই আর হচ্ছে এবং পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিই, অ্যান্টিবায়োটিক দিই। পটাশিয়াম সাপ্লিমেন্টেশনের একটা রোল আছে, সেটা পরে বলতেছি, কিন্তু যাই হোক অ্যান্টিবায়োটিক দিই। এখন এই যে এখানে মানে আমরা যে লো পিএইচ এবং লো বাইকার্বনেট পাইলাম, এটা দিয়ে তো মানে এটা যে মানে মেটাবলিক অ্যাসিডোসিস, এটা দিয়ে হচ্ছে প্রমাণ হয়ে গেল। মেটাবলিক অ্যাসিডোসিস, হাই প্লাজমা গ্লুকোজ, তাইলে স্ট্রংলি এবং ইউরিনারি কিটোন, এটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের দিকেই যায়। তাহলে এখানে হাই পটাশিয়াম পাচ্ছি কেন? এটা হলো সেকেন্ডারি টু অ্যাসিডোসিস। আর হাই ইউরিয়া কেন? সেকেন্ডারি টু ডিহাইড্রেশন। হ্যাঁ, দেখছেন মানে এই বইটা থেকে আপনি দেখে মনে হয় জীবনে হচ্ছে আরও মানে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কতবার করে পড়ি আমরা লাইফে, মানে মেডিসিনে হচ্ছে এন্ডোক্রাইন পড়তে বসলেই মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে ডিকে, কিন্তু এখানে এত সুন্দর করে জিনিসগুলো সাজানো আছে। তারপরে মার্জিনালি লো সোডিয়াম আছে, এটা কেন হতে পারে? এটা হতে পারে যে হাই প্লাজমা গ্লুকোজের কারণে, এটা হচ্ছে সিউডো হাইপোনাট্রিমিয়া হতে পারে, যে হাই প্লাজমা গ্লুকোজ বা হাই হচ্ছে মানে ডিসলিপিডেমিয়া থাকলে অনেক সময় এরকম হয়। তারপরে এই ইউরিন ডিপস্টিকের মধ্যে আমরা যেহেতু নাইট্রেট পাই নাই, তার মানে ইনফেকশন আনলাইকলি হয়ে গেছে। এই যে ডিকের প্রেসিপিটেশন আমরা বলছিলাম যে ইনফেকশন, তারপরে ইনসুলিন মিসড আর হচ্ছে ইনফেকশন, ইনসুলিন মিসড, ইনফেকশন। এই পেশেন্টটাকে ম্যানেজমেন্ট আমরা সবাই জানি, ওই হচ্ছে আমার ডিএম ম্যানেজমেন্ট, ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট, পটাশিয়াম সাপ্লিমেন্ট, অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ফ্লুইড রিপ্লেসমেন্টের কিছু স্টেজে, এগুলা হচ্ছে এই বই থেকে পড়লেও হবে বা ডেভিডসনে আছে, ডেভিডসন থেকেও দেখা যেতে পারে। আর এবং ডিকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিকের প্রগনোসিস কিন্তু খুব ভালো, মানে আনকমপ্লিকেটেড ডিকে যদি হয় তাহলে এটার প্রগনোসিস খুব ভালো। কিন্তু আমার যদি আবার হংক বলতাম, যেটাকে আগে এখন এইচএইচএস বলে, মানে হাইপারগ্লাইসেমিক হাইপারোসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, সেটা হচ্ছে ওইটার প্রগনোসিস আবার খুব খারাপ। তো যাই হোক, তাকে ট্রিটমেন্ট দেওয়া হলো, আমি ট্রিটমেন্টের বিস্তারিততে আর না যাই। তার বিপি নর্মাল হলো, কনফিউশন ক্লিয়ার হয়ে গেল, মানে ডিহাইড্রেশন কারেকশন হয়ে গেছে। এখন শি স্টার্টস ফিলিং ভেরি উইক। এই অ্যাডমিশনে 12 ঘন্টা পরে তার খুব উইক লাগতেছে আর খুব পালপিটেশন হচ্ছে, হ্যাঁ, এবং ইসিজিটা হচ্ছে এরকম। তাহলে আমরা দেখেন এখানে কি পাচ্ছি, ইসিজিতে এসটি ডিপ্রেশন আছে, তারপরে ইউ ওয়েভ চলে আসছে। হ্যাঁ, তো এরপরে যে ইউ ওয়েভটা আসে ওটাকে আমরা ইউ ওয়েভ বলি। এখানে এসটি ডিপ্রেশন, ইউ ওয়েভ হচ্ছে হাইপোক্যালেমিয়ার ফিচার। তো প্লাজমা পটাশিয়াম চেক করে আমরা পটাশিয়াম সাপ্লিমেন্ট দিব এবং কার্ডিয়াক মনিটর করব। এরপরে 20 ঘন্টা পরে ক্যাথরিনের ব্লাড গ্লুকোজ 6.8 হচ্ছে, অ্যাসিডোসিস ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আবার ক্যাথলিন কনফিউজড এবং অ্যাজিটেটেড হয়ে গেছে। গ্লাসগোকোমা স্কেলে তাকে হচ্ছে মানে তার স্কোর হয়ে গেছে 6। এবার কি হলো ঘটনা?
সব কিছু ঠিকঠাক হলো, সব ঠিকঠাক করলাম, তারপরে সে আবার খারাপ অবস্থায় গেল। এখন কি হইলো, হ্যাঁ, এটা হচ্ছে, তাইলে আমরা চিন্তা করি এখন আমাদের আর্জেন্ট টেস্ট কি, এটাকে নিউরোলজিক্যাল সাইন দেখতে হবে। এ ড্রপ অফ জিসিএস অ্যান্ড নিউরোলজিক্যাল সাইন ট্রিটেড শুড রেজ দ্য সাসপিশন অফ দ্য সেরেব্রাল ইডিমা। এটা আমি একটু লাল কালার করে দেই, সেরেব্রাল, আরে লাল, মোটামুটি লাল কালার হয়েছে নাকি, সেরেব্রাল ইডিমা। মানে আমরা যে ডিহাইড্রেশন কারেক্ট করার জন্য যে ওভার এনথুসিয়াস্টিক ফ্লুইড রিপ্লেসমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু সেরেব্রাল ইডিমা হয়। আরেকটা জিনিস চিন্তা করেন, মানে দেখেন যে আনকমপ্লিকেটেড দিকে প্রগনোসিস কিন্তু ভালো, মর্টালিটি অনলি 3%, কিন্তু এই যে সেরেব্রাল ইডিমা, মানে আমি যদি ওভার এনথুসিয়াস্টিক ফ্লুইড রিপ্লেসমেন্ট করি, এতে কিন্তু মর্টালিটি রেট প্রায় 90% হয়ে যায়। হ্যাঁ, কোথায় 3% ছিল, সেখান থেকে হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিতে গিয়ে তাকে হচ্ছে প্রায় 90% মর্টালিটি রেট, মানে ট্রিটমেন্টের কারণে মারা যাবে। এখন এই লং টার্ম ম্যানেজমেন্ট কি? লং টার্ম ম্যানেজমেন্ট হচ্ছে তাকে প্রপার এডুকেশন দিতে হবে। কেন তার হচ্ছে, মানে প্রথম কথা হচ্ছে তাকে জানাতে হবে যে আপনার এরকম হচ্ছে একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস ম্যালিটাস ছিল, এবং এইটা ট্রিটমেন্ট হচ্ছে হচ্ছে ইনসুলিন দিতে হবে, গুড ডায়াবেটিস মানে কন্ট্রোল লাগবে, এবং এইটাকে তারা বাসায় রেগুলার মনিটরিং করতে হবে। তো এবং আমি যেটা বলছি যে গ্লুকোজ কন্ট্রোলটা গুড হবে, গুড ডায়াবেটিস কন্ট্রোল, নট টাইট গ্লুকোজ কন্ট্রোল। হ্যাঁ, এই যে গুড ডায়াবেটিস কন্ট্রোল, নট টাইট গ্লুকোজ কন্ট্রোল, নট। কারণ কি, হাইপোগ্লাইসেমিয়া কি, হাইপারগ্লাইসেমিয়ার থেকে বেশি খারাপ। তারপরে তার ওই যে মানে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি আছে, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হচ্ছে রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি। হ্যাঁ, তাই রেটিনোপ্যাথি ইয়ারলি স্ক্রিনিং করতে হবে, আর নেফ্রোপ্যাথি হচ্ছে কি মাইক্রোঅ্যালবুমিন ইউরিয়া দেখতে হবে, এসসিআর, পিসিআর এগুলো করতে হবে। আর হচ্ছে নিউরোপ্যাথি দেখার জন্য ফুড এক্সামিনেশন করতে হবে, মনোফিলামেন্ট টেস্ট করা হয়। আচ্ছা, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে যেটা হচ্ছে যে স্ট্রোক, এমআই, অ্যাকিউট লিম্ব ইস্কিমিয়া, এইসব, তো এগুলো হচ্ছে দেখতে হবে তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না। যদি অ্যাবভ 40 ইয়ার্স অফ এজ হয়, তাহলে তাকে হচ্ছে আমরা স্ট্যাটিন দিয়ে দিতে পারি। অ্যাসপিরিন যদি হচ্ছে মানে হাই রিস্ক ইন্ডিভিজুয়াল হয়, আর যদি হাইপার টেনশন থাকে তো অ্যাগ্রেসিভলি ট্রিট হাইপার টেনশন। ঠিক আছে, তাইলে আমরা এটা কি দেখলাম, একটা কেস রিভিউ দেখলাম যে ক্যাথরিন নামে একটা ইয়াং ফিমেল পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং নিয়ে আসলো, এবং তার একটা ওয়েট লসের হিস্ট্রি ছিল। তারপরে তখন আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যে অ্যাকিউট অ্যাবডোমেন এবং কিছু এন্ডোক্রাইনের হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ছিল যে এটা হচ্ছে ডিকে হতে পারে, হাইপো অ্যাড্রেনালিজম হতে পারে, বা হাইপার ক্যালসিমিয়া হতে পারে। এখন তারপরে ডিটেলস হিস্ট্রি নেওয়ার পরে আমরা বুঝলাম যে এটা হচ্ছে যে স্লোলি প্রোগ্রেসিভ একটা ডিজিজ নিয়ে আসে, এবং আস্তে আস্তে তার হচ্ছে কনসাসনেস ডিটোরিয়েট করে, জিসিএস কমতে থাকে, এবং দেখলাম যে পেশেন্ট খুব ডিহাইড্রেটেড, তার ট্যাকিকার্ডিয়া এবং ডেভেলপ করতেছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে এবং ট্যাকিপনিয়া ডেভেলপ করতেছে। এবং ট্যাকিপনিয়ার ক্ষেত্রে আমরা চেস্টের হচ্ছে ইনফেকশনকে রুল আউট করতে পারলাম, এবং আমার মনে হচ্ছে যে এটা মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য হচ্ছে। তো আমরা টেস্ট করলাম, টেস্ট করে আমরা হচ্ছে এটা ডায়াবেটিস এবং এখানে কিটোন বডি মানে হাইপারগ্লাইসেমিয়া কনফার্ম করলাম, কিটোন বডি কনফার্ম করলাম, ইউরিয়া ইলেকট্রোলাইট করলাম। তারপরে হচ্ছে ডিকের কজ বের করার জন্য আমরা হচ্ছে ইনফেকশন সিবিসি, তারপরে হচ্ছে ইনফেকশনের স্ক্রিনিং করলাম, কালচার সেন্সিটিভিটি, তারপরে হচ্ছে ইসিজি করলাম। এরপরে কিছুদিন পরে আবার হচ্ছে কয়েক ঘন্টা পরে তার হচ্ছে মোটামুটি ডিহাইড্রেশন কারেকশন হয়ে গেছে, কিন্তু তার আর একটু টায়ার্ড লাগতেছে, দুর্বল মনে হচ্ছে, যে ফিলিং উইক। তখন আমরা একটা ইসিজি করে দেখলাম যে তার হচ্ছে হাইপোক্যালিমিয়ার ফিচার আসছে, তো পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিচ্ছি। এর মধ্যে আবার প্রায় 20 ঘন্টা পরে তার অবস্থা আরও মানে খারাপের দিকে গেল। তখন আমরা হচ্ছে এমআরআই বা সিটি স্ক্যান করে দেখলাম যে তার হচ্ছে আসলে সেরেব্রাল ইডিমা।
তো এই সেরেব্রাল এডিমা হলে আমরা কী করবো আসলে তখন ট্রিটমেন্ট আসলে তখন আইসিইউ সেট আপে হচ্ছে ট্রিটমেন্ট করা উচিত। এবং যখন যদি এবং এটার মর্টালিটি রেট বেশি অনেক হাই, তো এরকম পেশেন্ট যখন হচ্ছে রিকভার করবে তারপরে আমাদের মানে লং টার্ম যে হচ্ছে প্ল্যান, তখন আমরা হচ্ছে লং টার্ম প্ল্যানে যাব। এনে কিছু কি পয়েন্টস আছে, তো ওইটাই বলতেছিলাম আর কি, যে দেখেন যে একটা অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিং নিয়ে আমরা যখন হচ্ছে এরকম পুরো একটা কেস সিনারিও এভাবে করে স্টাডি করি, এটা কিন্তু আমাদের হচ্ছে ব্রেনের যে রিজনিং যে পাওয়ার সেটাকে কিন্তু বাড়ায়। শুধু হচ্ছে যে মুখস্থ পড়াগুলো আসলে ক্লিনিক্যাল সেক্টরে হচ্ছে অ্যাপ্লাই করা, এটা কিন্তু মানে দেখবেন যে অনেকে অনেক কিছু জানে কিন্তু ক্লিনিক্যালি অ্যাপ্লিকেশনটাও তো ভালো না। তো আমার মনে হয় যে এই ধরনের ব্রেন স্টর্মিং পড়াশোনা করলে হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করা যায়। তা আরও মানে এটা আমার জাস্ট আমার একটা অপিনিয়ন, কেউ আবার অফেন্ডেড ফিল করেন না। মানে আমি যাই হোক মানে এরকম বই বা এরকম হচ্ছে কেস স্টাডি করলে আমার মনে হয় যে যারা হচ্ছে এখন হচ্ছে কোনো একটু মেডিসিন সম্পর্কে জানতে আগ্রহী বা প্রিপারেশন নিচ্ছেন কোনো পরীক্ষার জন্য, আমার মনে হয় যে এভাবে পড়লে তো পরীক্ষার প্রিপারেশনটা একটু আলাদা, বাট আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে টু বি এ গুড ডক্টর। আমার মনে হয় যে খুব মুখস্থ বিদ্যা থেকে এই ধরনের পড়াশোনাগুলো আমাদের করা প্রয়োজন। আর হচ্ছে এই কারণে আমি এই বইটা নিয়ে একটু ডিসকাস করলাম। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না আসলে কেউ দেখবে কি না, বাট একজনও যদি দেখে তাহলে আমার মনে হয়, এবং সে যদি এটা থেকে কোনো কিছু একটা পয়েন্টও শিখতে পারে, আমার মনে হয় যে আমার কাছে ভাল লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।